ইসরায়েলের সঙ্গে সব ধরনের মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা যুক্তরাজ্যের কোনো সম্পর্ক রাখবে কিনা পর্যালোচনা করবে ইইউ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, নতুন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু। পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলা, শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩ শিশু সহ ৫, দায় স্বীকার করেনি কেউ। এবং বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখক বানু মুশতাক, হার্ট ল্যাম্প বইয়ের জন্য বিশেষ সম্মাননা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসনের জেরে দেশটির সঙ্গে সব ধরনের মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এই হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। গাজার বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করার মতো না, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজার বিপর্যয়কর পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখবে কিনা পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের অনাহার নীতির ফলে গেল ২ মার্চ থেকে গাজায় মৃত্যুবরণ করেছে অন্তত ৩২৬ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে ইসরায়েল সীমিত আকারে মানবিক সহায়তা শুরু করার অনুমতি দেওয়ার একদিন পরেও গাজায় কোনো ত্রাণ বিতরণ করা হয়নি, ফলে সেখানে দুর্ভিক্ষের মুখে পড়েছেন বহু মানুষ। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এদিকে নিরীহ ফিলিস্তিনের ওপর সকল প্রকার পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। চলমান ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে নৃশংসতা চালানোর জন্য ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কত মায়ের অশ্রু, বুকফাটা কান্নার ভয়ঙ্কর ইতিহাস গড়ে চলেছে বর্বর ইসরায়েলি বাহিনী। নিমেষেই গুড়িয়ে দিচ্ছে গাজাবাসীর ঘরবাড়ি, আর এই বাড়ির নিচে চাপা পড়ছে ক্ষুধায় চুপসে থাকা নারী, শিশুসহ সাধারণ মানুষ। চূড়ান্ত পর্যায়েও যখন নিশ্চুপ মুসলিম মোড়লরা, ঠিক তখনই ইহুদিবাদী ইসরায়েলের চোখে চোখ রেখে হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। এবার ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছে হুথিরা। চরম এই অবস্থায় সোমবার টেলিভিশনে ইসরায়েলের হাইফা বন্দর লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া কাশিম সারি। এই ঘোষণার মুহূর্ত থেকে হাইফা বন্দর লক্ষ্যবস্তু হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই বন্দরে অবস্থান করা বা এর দিকে যাত্রা করা সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিকে বিষয়টি অবহিত করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বিভিন্ন নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে হুথিরা। তবে বেশিরভাগ হামলাই ইসরায়েল প্রতিহত করেছে। হুথিদের হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে ৬ মে এক হামলায় ইয়েমেনের সানায় প্রধান বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন নিহত হন। এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দেবে। তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করেছে। গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রতিষ্ঠানটির সদস্যদের দাবি, এটি গাজার ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ।
চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কো-অপ তাদের দোকান থেকে ইসরায়েলের সব পণ্য ফেলে দেবে বলে জানানো হয় প্রতিবেদনে। কো-অপ তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপার মার্কেট থেকে সবসময় আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা 2007 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে। রাকিব হাসান, RTV। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া অবস্থাতেই ট্রাম্প প্রশাসনের নজরে এসেছে এই তথ্য। তবে ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি প্রতিবেদনে। এই বিষয়ে সিএনএন, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্তব্য জানতে চাইলেও তারা সাড়া দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছে 3 শিশুসহ অন্তত 5 জন। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি স্কুল বাসে আত্মঘাতী হামলাকারীদের বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বেলুচিস্তানের খুজদার জেলায় শিক্ষার্থীদের বহনকারী বাসে বিস্ফোরণ চালানো হয়। এ সময় বাসটিতে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য এলাকাটি ঘিরে রেখেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এলওসি থেকে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান। গ্রীষ্মের মধ্যে নিজ নিজ সেনা প্রত্যাহার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। এক প্রতিবেদনে ফরাসি সংবাদ মাধ্যম AFP জানায়, পর্যায়ক্রমিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি সক্রিয়ভাবে সমন্বয় করছেন উভয় দেশের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল। সাম্প্রতিক সংঘাতের পর পারস্পরিক আস্থা গড়ে তুলতে ও অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে জানান তারা। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তি এই দেশটি। রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে, পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয়। চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জাপানের কৃষিমন্ত্রী তাকু এটো। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সমর্থকদের কাছ থেকে চাল উপহার পাওয়ায় কখনো তার চাল কেনার প্রয়োজন হয় না। এই মন্তব্য ঘিরে জাপানে বিতর্কের ঝড় ওঠে। কারণ কৃষিমন্ত্রী তাকু এটো যখন এ মন্তব্য করেছেন, ঠিক তখনই দেশের মানুষ রেকর্ড দামে চাল কিনছেন। এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সংখ্যালঘু সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ে। আগামী জুলাই মাসে দলটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকু এটোর এই মন্তব্যের জেরে আসন্ন নির্বাচনের ফলে প্রভাব পড়তে পারে। পদত্যাগপত্র জমা দিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তাকু এটো। ইতিমধ্যেই জাপান সরকার জরুরি মজুদ থেকে বিপুল পরিমাণ চাল বাজারে ছেড়েছে। জাতিগত বৈষম্য ও ইহুদি বিদ্বেষ দমনে ব্যর্থতার অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত $6 কোটি কেন্দ্রীয় অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এ সিদ্ধান্ত জানায়। সংস্থাটি বলছে, বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিরোধী আন্দোলন দমন ও বর্ণ বৈষম্য দূর করতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $220 কোটি বেশি ফেডারেল অনুদান স্থগিত করে কেন্দ্রীয় সরকার। এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সংবিধানের প্রথম সংশোধনী এবং ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে এই ব্যবস্থা নিচ্ছে সরকার।
বিশ্বসাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক বানু মুশতাক। মঙ্গলবার ঘোষণা করা হয় ৭৭ বছর বয়সী এই বিজয়ীর নাম। কন্নড়া ভাষায় রচিত গল্প সমগ্র হার্ট ল্যাম্প বইয়ের জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হন তিনি। দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবনের উপর নির্মিত ১২টি ছোট গল্প সংকলিত হয়েছে এই বইয়ে, যেখানে উঠে এসেছে নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম। পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী। নারী অধিকার নিয়েও কাজ করেন তিনি। হার্ট ল্যাম্প বইটি কন্নড়া থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন দীপা ভাস্তি। সংবাদ শেষ করব সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীর খবর দিয়ে। শেষ হলো সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনী। এতে অংশ নেয় বিশ্বের ২৬টি দেশের ১,০০০-এরও বেশি উদ্যোক্তা, যেখানে প্রদর্শিত হয় ১০০টিরও বেশি নতুন গাড়ি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। উদ্ভাবনকে আলিঙ্গন, ভবিষ্যতের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্ব চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ২১তম সাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল শিল্প প্রদর্শনী। অটো সাংহাই ২০২৫ নামে পরিচিত এই ইভেন্টে এই প্রথম বিশ্বের ২৬টি দেশ থেকে ১,০০০-এর বেশি উদ্যোক্তা অংশ নিয়েছে। এতে ১০০টিরও বেশি নতুন গাড়ি প্রদর্শিত হচ্ছে। বুদ্ধিমত্তা, বিদ্যুতায়ন বা সম্পূর্ণ যানবাহন। অনেক কোম্পানি তাদের নতুন পণ্য বাজারে আনছে, যা স্মার্ট এবং বৈদ্যুতিক প্রযুক্তি শিল্পকে সম্পূর্ণরূপে নতুন রূপ দিয়েছে। এটি সত্যি একটি অভাবনীয় রূপান্তর। ভক্সওয়াগন, বিএমডব্লিউ, টয়োটা এবং অডির মতো ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতারা তাদের সবশেষ মডেলগুলো প্রদর্শন করছে। পাশাপাশি বিওয়াইডি, হুয়াওয়ের হারমোনি ইন্টেলিজেন্ট মোবিলিটি অ্যালায়েন্স, নিওর সাব ব্র্যান্ড নোভো এবং ফায়ারফ্লাইয়ের মতো ব্র্যান্ডের সবশেষ চীনা ৪ চাকার ইলেকট্রিক যানও রয়েছে প্রদর্শনীতে। এই আয়োজনের লক্ষ্য হলো টয়োটার বেসিক গুণাবলী বজায় রেখে চীনের গ্রাহকদের চাহিদা অনুসারে গাড়ি তৈরি করা। ভবিষ্যতে চীনে বিকশিত প্রযুক্তিগুলো বিশ্বব্যাপী আমাদের কাজে আসবে, যা সারা বিশ্বে টয়োটার গাড়ির বিদ্যুতায়ন প্রচেষ্টায় অবদান রাখবে। প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে ছিল এআই সহকারী ড্রাইভিং। চীনা স্মার্ট বৈদ্যুতিক যানবাহন নির্মাতা কোম্পানি এক্সপেং গাড়ির জন্য এআই চালিত ব্যাটারির পাশাপাশি সবশেষ মানবাকৃতির রোবট আয়রন উপস্থাপন করে। চীনের নতুন জ্বালানি যানবাহন খাত একটি সম্পূর্ণ এবং ব্যাপক সরবরাহ শৃঙ্খল তৈরি করেছে। এর মাধ্যমে বহুজাতিক কোম্পানির নতুন পণ্য বিকাশ, বাজারের সাথে তাল মিলিয়ে চলা এবং বিশ্ববাজারে ব্যবসায় সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ সরবরাহ হয়ে থাকে। ২০২৪ সালে চীনের অটোমোবাইল উৎপাদন এবং বিক্রয় ৩,১০,০০,০০০ ইউনিট ছাড়িয়েছে, যা একটি নতুন রেকর্ড। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।